সম্মানিত করদাতা আসসালামু আলাইকুম। যারা এফডিআর, ডিপিএ, সঞ্চয়পত্র, প্রফিট, ডিভিডেন্ড এগুলো থেকে ইনকাম করেন, আজকের কন্টেন্টটি তাদের জন্য। আর আমরা স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা বলবো, প্লিজ কেউ স্কিপ করবেন না, এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই এই জিনিসগুলো অ্যান্টি দেওয়ার ক্ষেত্রে বরাবরই বারবার ভুল করে থাকেন। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা চলে এসেছি গুগল ক্রোমে আপনারা এখান থেকে টাইপ করবেন রিটার্ন, চলে এসছে। এরপর এন্টার হিট করবেন। এন্টার হিট করার পর আপনারা এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, উপরে এখানে লিখে আসছে রিটার্ন বা ই ট্যাক্স nbr.gov.bd, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনারা এখানে উপরে লেখা আছে রিটার্ন, ফাইল ইউর ট্যাক্স রিটার্ন, এখানে ক্লিক করে দিবেন। এরপরে এখানে যদি আপনি নিবন্ধন করা থাকেন তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ড, এখানে ক্লিক করে দেবেন। আর যদি আপনার নিবন্ধন করা না থেকে থাকে তাহলে আপনি আই এম নট ইয়েট রেজিস্টার্ড। তা আপনি কীভাবে নিবন্ধন করবেন সে সম্পর্কে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওটা দেখে নেবেন। তা আমি এখানে ক্লিক করলাম আই এম অলরেডি রেজিস্টার্ড। একটু লোড নিচ্ছে, চলে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 নাম্বার ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার 3, পাসওয়ার্ডও দিতে হবে আপনাদেরকে। তা আমরা এখন একটু এটা ফিল আপ করবো, 3 নাম্বার দিব এবং পাসওয়ার্ডটাও দিয়ে দিব। চলে এসছি আমরা এনবিআরের যে পোর্টাল ওটাতে চলে আসলাম রিটার্নের। এখন দেখব আমরা কীভাবে আমরা এটা সাবমিট করব। তো আমি এখানে প্রথমে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি উপরে অ্যাসেসমেন্ট ইয়ারের ক্ষেত্রে কীভাবে ফিল আপ করবেন। এই যে এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, এখানে এটা ডিফল্টভাবে আছে 2026-27। তো আপনি এখানে ক্লিক করলে এখানে আরও 3টা জিনিস দেখতে পাবেন, টোটাল 3টা জিনিস 2024-25, 25-26, 26-27। তা আমরা এখন যেটা দেবো ওটা হচ্ছে 2026-27, যেটাকে আমরা রেগুলার রিটার্ন বলি। আর উপরের দুইটা হচ্ছে নর্মাল রিটার্ন। তো আমরা এখন 26-27 রেখে দিব। রেখে দেওয়ার পর এখানে বাম পাশে লিখে আছে দেখেন রেগুলার রিটার্ন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যেগুলো চেঞ্জ করতে পারবেন না, রিটার্ন স্কিম পারবেন না, অ্যাসেসমেন্ট ইয়ার পারবেন না, এগুলো ডিফল্টভাবে থাকবে। ইনকাম ইয়ারে আপনারা এখানে প্রমটা চাইলে শুরু করতে 1 জুলাই 2025 এখান থেকে দিতে পারেন, বা আপনি যখন থেকে আপনার ইনকাম শুরু হয়েছে তখন থেকে আপনি ইনকাম দিতে পারেন। সাপোজ আপনার ডিপিআর শুরু করছেন গত বছরের আগস্টের 1 তারিখ থেকে, তো আপনি এখানে চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে এটা আপনি চাইলে এখানে আগস্ট আছে 25, এটা পারবেন। আমি এখানে এটা নাই দেখালাম, কিন্তু আপনার লাস্ট ডেট যেটা ইনকাম ইয়ারের শেষ দিন ওটা আপনি চেঞ্জ করতে পারবেন না, 30 জুন 2026। রেসিডেন্ট স্ট্যাটাস মানে হচ্ছে যারা বাংলাদেশে বসবাস করেন ওনাদের ক্ষেত্রে। ট্যাক্স এক্সামটেড ইনকাম, যেহেতু আমি আজকে শুধুমাত্র এফডিআই, ডিবিএ, সঞ্চয়পত্র, প্রফিট, ডিভিডেন্ড দেখাবো, আমি এই জন্য আর এটা ফিল আপ করছি না, কারণ এগুলো এক্সামটেড ইনকাম না। এক্সামটেড ইনকাম হচ্ছে রেমিটেন্স, পেনশন, ওগুলো আমরা এখানে দেখাবো না। এরপরে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। তো আমি এখন আজকে এই ভদ্রলোকের চাকরি থেকে ইনকাম আছে, ওনার পাশাপাশি ধরে নেব ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আছে। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, এখানে আপনারা যদি এইখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, এই এই ঢাকা উত্তর সিটি, ঢাকা দক্ষিণ সিটি, চট্টগ্রাম সিটি, আদার সিটি, এনি আদার এরিয়া, আপনার এরিয়া যেখানে হয় ওটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি যদি কোনো বিশেষ সুবিধা অর্থাৎ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হন বা জুলাই আহত যোদ্ধা হন ওটা দিবেন। পার্সন উইথ ডিসএবিলিটি, থার্ড জেন্ডার থাকলে দিবেন। আপনার যদি কোনো বিশেষ সুবিধা থাকে ডিসএবিলিটির ওটাও দিয়ে দিবেন। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, এটা আমরা অবশ্যই দিব, কারণ আমরা আজকে ডিপিএ সঞ্চয়পত্রগুলো দেখাবো। তো এগুলো অবশ্যই রিবেট পাওয়ার কথা বা রিবেটেবল। এরপর হচ্ছে IT-10B রিকোয়ারমেন্ট, এগুলো যদি আপনার থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন, কিন্তু আপনি এটা বাধ্যতামূলকভাবে এটা সাবমিট করবেন, মনে করে সাবমিট করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করলাম। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমি এটা দেখাচ্ছি না, কারণ এটা নিয়ে আমরা আগেও বলছি, আমরা আজকে শুধুমাত্র ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস নিয়ে একটু দেখাবো। তাও আমি সবগুলো দেখাবো না, জাস্ট ইঙ্গিত দিয়ে দেবো আপনাদেরকে কীভাবে ফিল আপ করবেন। দেখেন
এখানে এই বেচারার অলরেডি একটা ডিপিএস এখানে অ্যাড করা আছে। ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট টাইপ ডিপি, এই এখানে ব্যাংকের নাম দিবে, সিলেক্ট করবেন। এরপরে এখানে আপনার ডিপিএস, এফডিআর, টার্ম ডিপোজিট, সেভিংস এগুলো থাকলে এগুলো দিবেন। ব্রাঞ্চের নাম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, এগুলো লাগবেই। গ্রস ইন্টারেস্ট, প্রফিট, রিলেটেড ফিস, চার্জ, টিডিএস, ইয়ার এন্ড ব্যালেন্স, অর্থাৎ এগুলো আপনি সাবমিট করার আগে আপনার যে ব্যাংকে যে ব্রাঞ্চে আপনার ডিপিএস আছে ওখান থেকে আপনি এটা নিবে, একটা গিয়ে বলবেন যে আমাকে একটা ট্যাক্স সার্টিফিকেট দেন, ওনারা দিবে, ওখানের মধ্যে আপনার এই তথ্যগুলো থাকবে। বা বলবেন যে ট্যাক্স সার্টিফিকেট এবং স্টেটমেন্ট 1 বছরের, গত বছরের 1 জুলাই থেকে এই বছরের 30 জুন পর্যন্ত আপনারা 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট এবং ট্যাক্স সার্টিফিকেট দুইটা নিয়ে নেবেন। আচ্ছা, তো এখন হইতে পারে আর তো কোনো কেন অপশন দেখাচ্ছে না, কারো যদি একাধিক ডিপিএস থাকে উনি কীভাবে অ্যাড করবে? কারো যদি একাধিক সঞ্চয়পত্র থাকে, যদি এখানে একাধিক ডিপিএস থাকে, এই যে এখানে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করবেন, দেখছেন একটা এখানে ফিল্ড ওপেন হয়ে গেছে। তো আমরা এটা যখন আমি এটা ডিলিট করে দিলাম। অ্যাড অ্যানাদার টাইপ, দেখেন অ্যানাদার টাইপ বলতে এখানে বোঝাচ্ছে এই যে এখান থেকে আমরা ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, ইন্টারেস্ট প্রফিট, ডিসকাউন্ট অন ট্রেজারি ডিভিডেন্ড, ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিস। তো আপনারা আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে এক টিক মার্কে দিবেন। দেখেন এখানে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র চলে আসছে। সরি, এখানে আপনারা পরিবার সঞ্চয়পত্র 3 মাস অন্তর, 5 ইয়ার্স বাংলাদেশ সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্র, এতে একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা দিবেন, ইস্যু ডেট দিবেন, ভ্যালু দিবেন, গ্রস ইন্টারেস্ট দিবেন, টিডিএস দিবেন, এনক্যাশ করলে ওটা এনক্যাশটা দিবেন। ঠিক আছে, তো আমি এগুলা দেখাচ্ছি না যেহেতু ওনার নাই, তো আমি এখানে এটা ব্যাগে চলে যাচ্ছি, আগেরটা ফিরে আসি। যে আপনারা এইভাবে দেখাবো, আমি একটু আবার আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখানে আপনারা অ্যাডে ক্লিক করে দিবেন যদি একাধিক ডিপিএস দিতে হয়। এই যে এখানে চলে আসছে ডিপিএস। ঠিক আছে, তো আমার এটার প্রয়োজন না, আমি এখানে দেখাচ্ছি না। আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে আগাচ্ছি। ওই যে বললাম রিবেট আছে ওনার, এই যে রিবেটটা এখানে দেখাতে হবে। এই রিবেটের ক্ষেত্রে আপনারা এখানে দেখেন ডিপিএসটা পারবেন, সঞ্চয়পত্রটা পারবেন, শেয়ার মার্কেটেরটা পারবেন। তারপর যারা জব করেন ওনারা আরপিএফ, প্রাইভেট জব হলে আরপিএফ, গভর্নমেন্ট জব হলে জিপিএফ। আচ্ছা, এখানে ব্যাংকের নাম দিতে হবে বা ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশন ওটার নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, ডিপোজিট নাম্বারটা দেবেন, অ্যালাউয়েবল অ্যামাউন্টটা দেবেন। অ্যালাউয়েবল অ্যামাউন্ট বলতে এখানে আপনি যদি 2 লক্ষ টাকার ডিপিএস করেন পুরোটা আপনার বিনিয়োগযোগ্য না, মানে পুরোটার উপরে আপনি রিবেট পাবেন না, আপনি পাবেন যে 1,20,000। আসলে কি 1,20,000 পাবেন? দেখেন আমি এখানে 2 লক্ষ টাকা একটু দিয়ে দেখি, দেখছেন 2 লক্ষ দিলে আপনি এখানে 1,20,000 পাবেন। আপনি যাই দেন না কেন এখানে আপনার 1,20,000 হবে। 1,20,000 কম হলে কমটা পাবেন, 1 লক্ষ দিলাম। তো আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে আগালাম। এরপরে এখানে এক্সপেন্ডিচার নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, ওগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি জাস্ট একটু সংক্ষেপে বলি। এখানে আপনাদের ফুড, ক্লথিং, এসেনশিয়াল জিনিসগুলো দিবেন, আপনার বাসা ভাড়া থাকলে ওগুলো দিবেন, অটো ট্রান্সপোর্টেশন থাকলে ওগুলো দিবেন, ড্রাইভার্স স্যালারি ফুল থাকলে ওগুলো দিবেন, আদার কোনো ট্রান্সপোর্ট থাকলে ওগুলো দিবেন, হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, সিওরেজ, গার্বেজ, ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল সাবস্ক্রিপশন, যদি আপনার কোনো কাজের বই থাকে ওই অ্যামাউন্টগুলো আলাদা আলাদা দেবেন। অনেকে এগুলো সবগুলো একসাথে দিয়ে দেন না, আপনি একসাথে দেবেন না। ফেস্টিভ্যাল বোনাস থাকলে ওগুলো দিবেন, আপনার কোনো শিক্ষাগত খরচ বা বাচ্চাদের কোনো শিক্ষাগত খরচ থাকলে ওগুলো দিবেন। ফেস্টিভ্যাল বোনাস এখানেও দেওয়া আছে। ফেস্টিভ্যাল পার্টি আপনি ঈদে করবেন কত খরচ করলেন, ডোমেস্টিক এবং ওভারসিজ দেশে বা বিদেশে কোনো ভ্রমণ করলে তার খরচ কত টাকা দান করলেন, এগুলো দিবেন। এখানে আমি একটা জিনিস বলে রাখি, আপনার ব্যয়, আপনার ইনকাম যা তার উপরে কোনো অবস্থায় আপনার খরচ হবে না, এর মধ্যে থাকতে হবে, সাবধান। এরপর হচ্ছে আপনার ট্যাক্স চার্জেস, এটা আপনি গত বছরের থেকে এই বছরের মধ্যে যেটা যেটাকে আমরা টিডিএস বলি, যদি ওটা আপনার স্যালারি থেকে কেটে রাখে বা আপনার ডিপিএস থেকে কেটে রাখে, অবশ্যই ওগুলো কেটে রাখবে। ডিপিএস, সঞ্চয়পত্র, এফডিআর এগুলো থেকে অবশ্যই আপনার এগুলো কেটে রাখে। তো আমি এখানে এটা দিব। এরপর আমরা এগুলো বাকি যেগুলো আছে ওগুলো আছে, পার্সোনাল লোন থাকলে পার্সোনাল লোন দেবো, কিন্তু কোনো ক্রেডিট কার্ডের তথ্য এখানে আমরা দেবো না। এনভায়রনমেন্ট সার যাদের গাড়ি আছে ওনাদের কাছে প্রযোজ্য। আমরা সেভেন কন্ট্রোল দিয়ে সামনে আগাচ্ছি। এতটুকু হচ্ছে আমাদের বিবরণী। এখন অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, এগুলো আমি আপনাদেরকে অনেকবার দেখাচ্ছি, আপনারা আগের ভিডিও দেখে নেবেন, তারপর আমি একটু বলে দিচ্ছি।
আপনারা যদি কোনো তথ্য থাকে বিজনেস ক্যাপিটাল এখানে দিবেন, নন এগ্রিকালচার প্রপার্টি এখানে দিবেন, এগ্রিকালচার প্রপার্টি এখানে দিবেন, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এই যে বললাম আপনার কিছু আপনার যে ডিপিএস এফডি সঞ্চয়পত্র ওগুলো কিন্তু আপনার আবার সম্পত্তি এখান থেকে ফিল আপ করবেন। দেখেন আমি জাস্ট আপনার একটু ডিপিএস দিয়ে দেখাচ্ছি। ডিপিএসটা এখানে অটো চলে আসছে। সিলেক্ট ব্যাঙ্ক নেম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আপনার মোট ব্যালেন্স কত। আপনি যদি আরও 3 বছর আগে ডিপিএস করে থাকেন ওই পুরো 3 বছরের অ্যামাউন্টটা এখানে দিতে হবে। আর আপনি যেখানে ইনকাম দেখাচ্ছেন ইনকাম দিবে হবে দিবেন আপনি 1 বছর তথ্য। তো আপনার এগুলো জেনে শুনে বুঝে ফিল আপ করবেন। সঞ্চয়পত্রের ক্ষেত্রেও সেম, এখানে আপনার সঞ্চয়পত্রের নামটা দিবেন, না নিবন্ধন নাম্বার দিবেন, ইস্যু ডেট দিবেন, টোটাল ভ্যালুটা দিবেন। বুঝতে পারছেন? আমি আর বিস্তারিত যাচ্ছি না। ওনার ডিপিএসটা আমি এখানে দিচ্ছি না, কারণ এটা ওনার জাস্ট এটা আমরা জাস্ট ড্রাফট হিসাবে করতেছি। তো আপনারা এখানে আরেকটা জিনিস উপরে লেখা দেখতে পাচ্ছেন, ইম্পোর্টেন্ট অটোফিল। আপনারা যদি এই বছর নতুন হন তাহলে এটা আপনাদের কোনো কাজ নাই। আর যদি আপনারা যদি গত বছর যদি অনলাইনে দিয়ে থাকেন ইম্পোর্টেন্ট অটোফিল দিয়ে আপনারা এখানে গত বছর সম্পত্তি যেগুলো দিয়েছিলেন ওগুলো এখানে অটোমেটিক চলে আসবে। আপনাকে আর টাইপ করতে হবে না। যদি ওগুলো থাকে রাখবেন, না থাকলে আপনি এগুলো উড্ড করে দিবেন বা ডিলিট করে দিবেন। এরপরে হচ্ছে আপনার কোনো ক্যাশ ইন হ্যান্ড থাকলে দিবেন, ব্যাংকের স্টেটমেন্ট থাকলে ওগুলো দিবেন। অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস হচ্ছে খরচ কথা বললাম, এটা অটো চলে আসবে। এগুলো আপনার কিছু করতে পারেন, অটো চলে আসবে। আমরা যে জিনিসটা মূল দেখার বিষয় এটা আমরা দেখাবো এখানে। এই যে এখানে আমাদেরকে জিরো করতে হবে, এখানে আমাদেরকে জিরো করতে হবে। আর এখানে যে গ্রস ওয়েলথ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টোটাল সম্পত্তি, এটা হচ্ছে আপনার টোটাল সম্পত্তি। মানে উপর যে আমরা সম্পত্তিতে দেখাই না অ্যাসেটসগুলো ওগুলো যোগ করলে এত টাকায় হবে। আসলে বুঝতে পারছেন? তো আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে আগাবো। আর আপনারা যদি এ নিয়ে কোনো কোশ্চেন থাকে আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো, আপনারা ওটা একটু দেখবেন। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে আগালাম। এখন আপনার এখানে হচ্ছে টোটাল বাকি কাজ ট্যাক্স অ্যান্ড ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। আপনাকে ট্যাক্স কীভাবে দিবেন এখন আমি এখানে আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস বলতে এখানে বোঝাচ্ছে আপনার এফডিএ, ডিপিএ, সঞ্চয়পত্র, ডিভিডেন্ড, প্রফিট সবগুলো একসাথে এখানে দেখাবে। বুঝছেন? অনেক হয়তো ভাবতে পারেন কি আমি এখানে ডিপিএস ফিল আপ করলাম, সঞ্চয়পত্র ফিল আপ করলাম, ওগুলো থেকে ইনকাম এখানে দেখাচ্ছে না কেন? না, দেখাচ্ছে ওই যে এখানে এটি হচ্ছে আপনার ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এই হেডলাইনের আন্ডারে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে আপনাদের ট্যাক্স কত কাটবে ওগুলো আপনার কোনো হিসাব নয়, এগুলো আপনার এনবিআর এখানে পোর্টালে অটো সেট করা আছে ডিফল্টভাবে। ওনাদের মতো করে আইন অনুযায়ী ট্যাক্স কেটে নেবে। আপনারা দেখে না সে দেখবেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট ট্যাক্স পেমেন্ট। আপনাদের ডিপিএস থেকে লাভ করছেন, সঞ্চয়পত্র থেকে লাভ করছেন, ওখানে একটা অংশ লাভ কেটে রেখে দেয় আপনাকে প্রফিট দেওয়ার সময় সঞ্চয়পত্রের একটা টিডিএস কেটে রেখে দেয়। ওই জিনিসটা আপনি এখান থেকে এন্ট্রি দিবেন। এই যে এখানে লেখা আছে ক্লেম সোর্স ট্যাক্স, এটাতে ক্লিক করলাম। এই যে দেখেন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, সঞ্চয়পত্র, আমি এখানে এটাতে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা এখানে এই যে সিনক্রোনাইজ ফ্রম ইনকাম, ওই যে আপনি যদি ইনকাম যেখানে বললাম না ওখান থেকে যদি সেট করে থাকেন আপনি ওখান থেকে দিয়ে দিবেন। দেখছেন চলে আসছে। আমি এখন এটাতে ক্লিক করলে এটা অটো নিয়ে নিবে। তো আমি এখানে এটা দেখাচ্ছি না হয়তো, যেহেতু এটা ওনারা আসলে সত্যিকার অর্থে নাই। তো গো টু রিটার্ন, আমরা ব্যাকে চলে যাই। সঞ্চয়পত্রটা আপনার ঠিক এখান থেকে এইভাবে ফিল আপ করবেন, নাহলে আপনাকে বাড়তি ট্যাক্স দিতে হবে। একবার তো আপনার প্রফিট থেকে কেটে রাখছে, এখন আবার আপনাকে দিতে হবে, এটা সাবধান। আচ্ছা, তো সব কিছু করার পর আপনাকে আপনার যদি কোনো ট্যাক্স অ্যামাউন্ট দিতে হয় তাহলে আপনার এখানে দেখাবে। আর আপনার যদি কোনো ইনসেন্টিভ পেয়ে থাকেন 30 সেপ্টেম্বরের মধ্যে জমা দিলে তাহলে আপনার এখানে ইনসেন্টিভটাও এখানে দেখাবে যদি আপনি পান। দেন আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। তো এখানে পেমেন্ট করবেন, এখানে ফে নাওতে ক্লিক করবেন। ফে নাওতে ক্লিক করার পর আমি একটু আপনাদেরকে দেখাই। ফে নাওতে ক্লিক করলাম, দেখছেন এই চালান চলে আসছে এখানে। তারা এখানে এই চালান চলে আসছে, এই চালানের মাধ্যমে সামনে লাগাবেন। আপনারা এই চালান দিবেন, প্রসিড টু পেমেন্ট দিবেন। এই যে দেখেন দেখছেন চলে আসছে। তো আমি এটা এখানে দিব না, কারণ আমি এখানে আরও অনেক কাজ বাকি আছে। তো আমরা এখানে সমস্ত কিছু করার পর এখানে এটা হয়ে যাবে জিরো, আর এখানে ফে নাও বাটনটা ব্লার হয়ে যাবে। ঠিক আছে? দেন আমরা এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেস থেকে আপনারা সমস্ত কিছু তথ্য এখানে দেখতে পাবেন এবং এটা এক নজর আপনারা দেখে নেবেন।
সবগুলো একটু আপনারা এক নজরে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট রিটার্ন, আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট রিটার্ন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট রিটার্ন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আবার একটা অপশন আসবে, ওটাতে আপনারা দেখেন একটু দেখেন আপনাদেরকে, ওটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদেরকে একটা অপশন দেখাবে, ওই অপশন থেকে আপনারা যেটা আপনাদেরকে ক্লিক করতে বলে ইয়েস মানে চূড়ান্তভাবে আপনারা ওটাতে ইয়েসতে ক্লিক করে দেবেন, যেন আপনাদের অ্যাকনোলেজমেন্টটা ওপেন হয়ে যাবে এবং আপনারা ওটা অবশ্যই মনে করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমি আর ওদিকে যাচ্ছি না, আমি একটু আবার হোমে চলে যাই। চলে আসলাম। এখন আপনার যদি কোনো কারণে যদি আপনি ওটা ডাউনলোড করতে নাও পারেন, আপনার যে এখানে অ্যাকনোলেজমেন্ট যেটা এখানে লেখা আছে এটা আপনার চলে আসবে। অ্যাকনোলেজমেন্ট যেটা আছে না, এটা আপনার এখান থেকে চলে আসবে, এখানে ক্লিক করে আপনারা ওটা ডাউনলোড করতে পারবেন। তো আমি আজকে কন্টেন্টটা এখানে শেষ করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।